আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের কাছে অনেক ছোট ভাই ব্রাদার যারা কলেজে ভার্সিটিতে পড়েন, তারা আসেন নিজস্ব ব্র্যান্ড তৈরি করে অনলাইনে ব্যবসা করার চেষ্টা। তো এটাকে আমরা সাধুবাদ জানাই, এটাকে আমরা অবশ্যই আন্তরিকভাবে সাধুবাদ জানাই। তবে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে কেমন যে দেখা যায় মফস্বল শহর থেকে অথবা ঢাকা শহর থেকে অথবা চট্টগ্রাম থেকে অথবা সিলেট থেকে অনেক ভাই ব্রাদার আমাদের কাছে আসেন যারা পড়াশুনো করেন, এর মধ্যেও কিছু একটু করতে চান, যে দুটো টাকা ইনকাম হলে হয়তো বা বাবার কাছ থেকে ভার্সিটি বেতন নেওয়া লাগবে না, কলেজে বেতন নেওয়া লাগবে না, নিজের হাত খরচটা নেওয়া লাগবে না। আবার এই বয়সে যদি একটু ব্যবসা করে ভালো দুটো টাকা ইনকাম করে, তাহলে এই বয়সে হয়তো বা নিজে একটা সুন্দর একটা মোবাইল কিনবো, অথবা আস্তে আস্তে আমার একটা ক্যারিয়ার তৈরি হবে। কেউ আছেন শখে টাকা কামাই করতে চান, কেউ আছেন ফিউচার তৈরি করার জন্য টাকা কামাই করতে চান। তো আমার এই ভিডিওটা আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের গার্ডিয়ানকে পর্যন্ত এই ভিডিওটা দেখাবেন, দেখায় বলবেন যে বাবা অথবা ভাই, যে পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানুষকে আমরা পাইছি যে প্রচুর বকাঝকা করে, তারপরে খুব রাফ কথাবার্তা বলে। বাট আমার শুধু এই ভিডিওটা না, আরও 10টা ভিডিও এখানে পুরনো চ্যানেল খানস গ্লোবালে আছে আপনার 1100-র মতো ভিডিও, এই চ্যানেলেও প্রায় শখানেকের মতো ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওর তো অভাব নাই, টিউটোরিয়ালের অভাব নাই, তারপরে প্রোডাক্টের কোয়ালিটির অভাব নাই। তো এখান থেকে আগে থেকে চুজ করবেন যে কোনটা কোনটা দেখালে আপনার বাবা অথবা আপনার ভাই অথবা আপনার গার্ডিয়ান অথবা আপনার ইনভেস্টর বুঝতে পারবে যে আমার সঙ্গে কাজ করতে গেলে বকাঝকা যাই খান না কেন, মালের কোয়ালিটি কি হবে, অথবা সেখানে সৌন্দর্য কি হবে, এবং সেটা বিক্রি করে দুটো টাকা ইনকাম হবে কিনা, সেই জিনিসগুলো তারা বুঝতে পারবে। তো আমি আপনাদের বলি, যারা একটু বয়সে ছোট আছেন, হয়তো আমার ছেলের বয়সী আছেন, অনেক ভিডিওর মধ্যে দেখা যায় অনেক দুষ্টামি থাকে, অনেক বকাঝকা থাকে, এগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। এটা আপনাদের ভিডিও দেখার মধ্যে বোরিংটা দূর করার জন্য নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে বাস্তবতা কি সেই জিনিসগুলো আপনাকে 18 বছর হয়ে গেলে আপনাকে শেখায় দেওয়ার জন্য। কারণ আমার ভিডিওগুলো বলা থাকে, ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন বলা থাকে দিস ভিডিওজ আর নট ফর কিডস, মানে বাচ্চাদের জন্য ভিডিও না, যাদের বয়স 18-র নিচে। আর 18 হয়ে গেলে সব কথা শোনার মতো হজম ক্ষমতা আপনার থাকে, হ্যাঁ, অধিকার থাকে। তো যার কারণে এগুলো খুব যে নেগেটিভ এমন না। তবে এই নেগেটিভ কথাগুলো অনেক সময় দেখা যায় বাবা ছেলেকে বলতে পারে না, ভাই ভাইকে বলতে পারে না, কোনো বইয়ে সভ্য ভাষায় এগুলো বলা থাকে না। আর বলা থাকে না বলেই বাস্তব জীবনের ধাক্কাগুলো আপনারা খান। তো বাস্তব জীবনে যে ধাক্কা যদি না খেতে হয়, যেন না খেতে হয়, সেই কারণেই আমরা হার্ড লাইনে কিছু কথাবার্তা বলি। তো আপনাদের এই যে অল্প বয়সেই একটা ফিউচার তৈরি করার ইচ্ছা, টাকা ইনকাম করার ইচ্ছা, মার্কেটে ফিজিক্যালি কাজ করার ইচ্ছা, যে বইয়ের ভাষায় মার্কেটিং আর সেলসের যত সংজ্ঞা পড়ি না কেন, 200 পিস 300 পিস টি শার্ট বানায় বিক্রি করতে গেলে আমি সব বুঝে যাব যে কাস্টমার হ্যাবিট কি, পেমেন্ট হ্যাবিট কি, ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স কি জিনিস, কিভাবে দ্রুত সাপোর্ট দিতে হবে, প্রফেশনালিজম কি জিনিস। এটা কাজ করতে গেলে ধাক্কা খেয়ে খেয়ে আমি শিখে যাব। তাহলে আমি পড়াশোনাও কিছু শিখতেছি, রিয়েল লাইফেও কিছু শিখতেছি। তো আমার পড়াশোনাও যখন শেষ হয়ে যাবে আর রিয়েল লাইফেও যখন আমি কাজগুলো করার অভিজ্ঞতা থাকবে, তখন আমার একদিনও চাকরি না থাকলেও একদিন আমাকে বসে থাকতে হবে না, বরঞ্চ তখন হয়তো আমি 5-10 লাখ টাকার মালিক হয়ে যাব। তো এই যে সুন্দর মানসিকতাটা যাদের থাকে, তাদের শুধুমাত্র ব্যবসাটা মানায়, আর কারোর জন্য ব্যবসা মানায় না। ইমোশন দিয়ে কখনো ব্যবসা হয় না, তাহলে আর কারো জন্য কিন্তু ব্যবসাটা না। অনেক মানুষ আছে ভিডিও দেখেন, দেখে কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে চিন্তা করেন, উফ, ভাইয়ের থেকে ভালো মানুষ পৃথিবীতে আর নাই, তাহলে ভাইয়ের কাছে যাই। এসে আবার আমার এখানে বসে 2 ঘন্টা ধরে খালি গল্পই শুনেন, তাতে আমারও সময় নষ্ট হয়, আপনাদেরও কিছু হয় না। তো এইগুলো আপনারা করবেন না। তো স্টুডেন্ট যারা দেখেন, স্টুডেন্ট লাইফে আমরা তো ওই ভার্সিটি লাইফে সিগারেট খাইতাম, তো ওই সিগারেট খাওয়ার টাকাও থাকতো না। ভার্সিটি লাইফে সিগারেট খাওয়ার টাকাও থাকতো না, মাঝে মধ্যে দোকানে দেখা যেত যে 2000 টাকা বাকি হয়ে গেছে। আর আপনারা সেখানে স্টুডেন্ট লাইফে এসে 20-50 হাজার টাকা নিয়ে
উদ্যোক্তা হইতে চান, এটাকে তো আমি স্যালুট জানাই বস, যে এই জেনারেশনের মধ্যে এত সুন্দর সুন্দর ব্রেন, মেধা এবং কোয়ালিটি জন্ম নিচ্ছে, যেটা আমরা ভার্সিটি লাইফে অথবা কলেজ লাইফে আমরা এগুলো বুঝি নাই। আমার কাছে কলেজে পড়ে স্টুডেন্টও আসছে, ব্র্যান্ডের মাল তৈরি করবে, টঙ্গী থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো স্টুডেন্টদের হাতে এতগুলো টাকা কোনো গার্ডিয়ান নর্মালি যেমন দিতে চায় না, আবার স্টুডেন্টের পক্ষে সম্ভব না বাঁচায় বাঁচায় লাখ টাকার মালিক হওয়া, তারপরে একটা ব্যবসায় নামা। তাহলে স্টুডেন্টরা যারা আছে তারা কি ব্যবসা করবে না? তো ব্যবসা করবে কি করবে না সেটা ডিসিশন হচ্ছে সবার আগে আমি দিব যারা আমার কাছে আসে। যেমন আমার কাছে যত স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে যাকে দেখি যে ইমোশনাল, তাকে সবার আগে, যেমন সেদিনও চট্টগ্রাম থেকে এক ছোট ভাই আসছে তার বাবাকে নিয়ে, তা আমি তার বাবার সামনে তাকে কসম কাটাইছি যে ব্যবসা করতে যে আপনার যদি লেখাপড়ার ক্ষতি হয় তাহলে কিন্তু সাল চামড়া একটাও থাকবে না। আর দিনে সর্বোচ্চ 2 ঘন্টা লেখাপড়া শেষ হয়ে যাবে, যদি টিউশনি করবেন, এরপরে বাসায় একটু রিল্যাক্স করবেন, যদি জিমে যান জিম করবেন, সব কিছু করার পরে মাত্র 2টা ঘন্টা আপনি ব্যবসার কাজ করবেন। এটা হচ্ছে শর্ত। কারণ টাকার গন্ধ খুব খারাপ গন্ধ, টাকার নেশা খুব খারাপ নেশা। আমরা তাদের জন্য মানবিকভাবে অনেক কথা বলি না, যাদের দেখা যায় ছোটবেলায় বাবাকে হারাইছে, একটা মা আছে, ছোট মানুষ, পড়াশুনো করে অথবা কোথাও একটু পার্ট টাইম চাকরি করে সংসারে মাকে সাপোর্ট দিচ্ছে, দেখা যায় একটাই মাত্র ভাই অথবা একটাই মাত্র বোন। এরা যারা ব্যবসা করে কাজ করতে চায়, তাকে আমার পকেটে টাকা থাকলে প্রয়োজনে আমি তাকে, অথবা যে মাল বানাইতে 400 টাকা লাগে সেই মালে কি এসে 300 টাকা দিয়ে আমি তাকে মাল দিয়ে দিই। গতকালকে একটা উদাহরণ আছে, গতকালকে বোধহয় এরকম অনেক টাকার মাল ছাড়ছি। সংসারের সমস্যা, কারণ আমরা ব্যবসার বাইরে, আমরা তো মানুষ। আমি মারা গেলে আমার সন্তান যে পথে বসবে না আর আপনার কাছে যে হাত পাতবে না, এটা কোথাও বলা নাই। সময় বদলাইতে সময় লাগে সেকেন্ড, 1 সেকেন্ডের থেকে কম সময় জীবন কঠিন হয়ে যেতে পারে। তো আজকে যদি আমি 10 জনকে ভালোবাসি, 10 জনকে সহযোগিতা করি, কালকে আমার সন্তান যদি বিপদে পড়ে, কেউ একজন যে আমার সন্তানকে সহযোগিতা করবে না, এটা তো কোথাও বলা নাই। তো মানবিকতাও আমাদের মধ্যে কাজ করে। তবে আমাদেরও সামর্থ্য আছে, আমাদেরও লিমিটেশন আছে। আমরা যে চাইলে একদম মন খুলে হাতেমতায়ের মতো সবকিছু করতে পারি তা না। তবে যতটুকুন সম্ভব হয় ততটুকুন আমরা ছোট ভাই ব্রাদারদের জন্য অথবা এরকম যারা দুঃখে কষ্টে আছে তাদের জন্য আমরা এটা করি। অসংখ্য প্রমাণ আছে এটার। তো দেখেন, একটা ব্যবসা করতে গেলে ন্যূনতম একটা ফান্ড লাগে। যেমন আপনি রাস্তার পাশে হকার, যে চার দোকানদার, সে অন্তত 2 লাখ টাকা নিয়ে চার দোকান দিয়ে বসছে। তাহলে রাস্তার পাশে একটা হকার, তারও যদি একটা চার দোকান নিয়ে বসতে 2 লাখ টাকা লাগে, কাঁচা বাজারে মরিচ বিক্রি করে, এই খিলক্ষেতে কাঁচা বাজারে মরিচ বিক্রি করে, তার ইনভেস্টমেন্ট 2 লাখ টাকার উপরে। তো টাকা ছাড়া আসলে পৃথিবীতে কিছু হয় না। বাবা মার দোয়া, সৃষ্টিকর্তার আশীর্বাদ সব ঠিক আছে, কিন্তু টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। যেমন আমার কাছে যখন টাকা ছিল না, খানস গ্লোবাল যখন জন্ম নিছে, তখন আমার পকেটে ছিল 72 টাকা। তো এক ভাইকে বলছিলাম যে আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবো, অক্লান্ত পরিশ্রম করব, আপনাকে ভালো একটা প্রফিট দিব। তো আমাকে সুন্দর কথা বলছিল, ভাই হাতের দিকে তাকান। তা আমি তো তাকাইছি, জীবনে প্রথম ইনভেস্টমেন্ট খুঁজতেছি, হাতের দিকে তাকাইছি। তো তারপরে এই হাতটা দেখায় বললো, ভাই আমি খালি হাত চাটি না, যার কারণে আমি আজকে 100 কোটি টাকার মালিক। তো আপনি অন্তত 20 লাখ নিয়ে আসেন, আমি আপনাকে 10 লাখ দিব সাথে আরো। কিন্তু আমি স্বপ্নের পিছনে টাকা বিক্রি করি না, টাকা দেই না, আর খালি হাত চাটি না। তো তখন আমার মনের মধ্যে একটা জেদ হলো যে ভাইটা আমারে 10টা বছর ধরে এত ভালোবাসে, আমি সামান্য 2-4 লাখ টাকা চাইলাম, সাথে ব্যাংক গ্যারান্টি দিব, এটা করব ওইটা করব, কত রকমের সিকিউরিটি লাগে সব দিব, তো এত বড় একটা অপমান করে দিল। আচ্ছা ঠিক আছে, টাকার বন্যা বয়ে দিব। আল্লাহর ইচ্ছায় কম তো ট্রেড করলাম না, করছি।
তো কিভাবে করছি? এখন জেদ নিয়ে কি মারামারি করছি, চিল্লাপাল্লা করছি, না মুস্তানি করছি, নাকি ভাই ব্রাদারের কাছে যে সুপারিশ চাইছি, কি করছি? খালি ব্রেনটাকে খাটাইছি। টাকা বলে না, টাকা ভূতে যোগায়। যেমন মেয়ের বিয়ের কার্ড ছাপায় দিলে বাপের কাছে টাকা না থাকলে বিয়ের টাকা ভূতে যোগায়। তা টাকা হচ্ছে ভূতে যোগায়। টাকা আসতে থাকে, যাইতে থাকে। অনলি ফর ইউর ব্রেন, অনলি ফর ইউর ব্রেন। তো ব্রেনটা কি? সত্য সুন্দর ব্রেন হইতে হবে। পচা ব্রেন হইলে 2 দিনের মধ্যে আবার কেসে জেলের মধ্যে পৌঁছতে থাকবেন। আপনার ব্রেন থাকতে হবে এবং সেটা যুক্তিসঙ্গত ব্রেন থাকতে হবে। তাহলে আপনার কাছে কথার কথা 30,000 টাকা আছে, এখন একটা ব্র্যান্ডের ব্যবসা চালু করতে চান, খুব শখ করছেন। তো একটা ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ বানাইতে তো পারলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা লেগে যায়। ভালো পরিমাণে যদি বানাইতে চান, কমের মধ্যে ভালো, অ্যাভারেজ কমের মধ্যে ভালো না, কমের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো আপনার কাছে আছে 30,000 টাকা, অ্যাক্সেসরিজ বানাতে খরচ হয়ে যাবে 15,000 টাকা। ব্যবসা করবেন কেমনে? কয় পিস মাল হবে? আবার যখন 30,000 টাকা পকেটে, তখন আপনার কাছে মনে হয় যে তাহলে 5 রকমের ডিজাইন দিয়ে 5টা কালার করে যদি আমি 50টা প্রোডাক্ট বানাই, কোনটা হিট করে? যদি হিট করে তখন আবার টাকা ম্যানেজ করা যাবে। তো এইগুলো অ্যাকচুয়ালি ব্যবসার কোনো কথাবার্তা না, এগুলো হচ্ছে জাস্ট ব্যবসার নামে ইমোশন জগতের ছেলে মানুষই অথবা ঢং। যার টাকা আছে কিন্তু টেস্ট করতে চায়, তারটা হচ্ছে ঢং, আর যার টাকা নেই তারটা হচ্ছে ছেলে মানুষই। দেখেন, আপনার বংশের মধ্যে কত মানুষ থাকে না, ধনী গরিব কত কিছু মিলায়। আপনি যদি সঠিক ব্যাখ্যা দিয়ে আপনার কোন একটা রিলেটিভের কাছে যে একটা চেক নিয়ে যান যে আপনি আমাকে 2 লক্ষ টাকা দেন, আমি আপনাকে 2 মাসের পরেই এই চেকের ডেট বসায় দিচ্ছি, 2,10,000 টাকা, আমার তো লাভ হবে। সেই লাভের থেকে 10,000 টাকা, এটা কোনো সুদ না, কোনো কিছু নেই। 10,000 টাকা সহ 2,10,000 টাকার একটা চেক লিখে নিয়ে আসছি। আপনি চেকটা রাখেন, আমাকে যেভাবে 2 লাখ টাকা দেন মাত্র 2 মাসের জন্য, আমার লাইফ তৈরি হয়ে যাবে। আমার জন্মদাতা বাবা যেটা আমার দিতে পারে নাই, আপনার এই সহযোগিতা আমার লাইফটা তৈরি হয়ে যাবে। প্লিজ আমার একটু হেল্প করেন। তা আপনি যখন অ্যাডভান্স একটা চেক নিয়ে গেলেন, সেখানে লাভের ক্যালকুলেশনও বসানো আছে। এরপর সে জিজ্ঞাসা করলো কি করবা, গাঁজা খাবা, মদ খাবা, না কি করবা? সে তো এটা দেখতে চাবে, নাকি 2 লাখ টাকার মধ্যে সেমডিবাজি করে তারপরে টাকা নষ্ট করবা? কারণ এখনকার ইয়াং জেনারেশন অনেক নষ্ট হয়ে গেছে, ভালো আছে যেমন তেমন নষ্ট হয়ে গেছে অনেক। তো গার্ডিয়ানরা বর্তমানে এই 5G যুগে জিব্বা বেড়ে যায়, তারপরে মনে করেন যে আপনার আস্থা করতে পারে না সন্তানের পরে। বিয়ে দিয়ে ফেলছে, বউ আছে, বউয়ের নাতি নাতনি হয়েছে, এরপরও ছেলের নামে জমি লিখে দিতে পারে না, ভাবে যে দিলে এটা বেঁচে কিনে কি শ্বশুর বাড়ি চলে যায় কিনা। তা আপনি তো সবেমাত্র ছোট শিশু, আপনাকে গার্ডিয়ান কোন ভরসা আপনাকে টাকা দিবে? তো যখন একজন মানুষ দেখতেছে যার কথার কথা 2 কোটি 5 কোটি আছে, 6 তলা বাড়ি আছে একটা, তো তার কাছে আপনি নিয়ে যে একটা চেক যখন দিচ্ছেন যে এই 2 লক্ষ টাকা সাথে আর ওই 10,000 টাকা, তা ব্যাংকে তো 2 মাসে টাকা রাখলে আপনি ট্যাক্স দিয়ে লাস্টে আপনি পাবেন কত? 4,500, 450 করে 900 টাকাই পাবেন। 2 মাসে পাবেন 1,800 টাকা। আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, আমাকে খালি 2টা মাসের জন্য আমার এই 2 লাখ টাকা সহযোগিতা করেন। আর এই 2 লাখ টাকা যখন পেলেন, তখন সবার আগে আপনাকে মার্কেটিং পলিসিটা, ওই ভদ্রলোকও কিন্তু আপনার মার্কেটিং পলিসি, সেলস পলিসি যে আপনাকে টাকা দিবে সেগুলো আপনার মধ্যে দেখবে। আপনার মার্কেটিং পলিসি কি, আপনার প্রোডাকশন কোয়ালিটি কি, আপনার সেল পলিসি কি, যে আপনি কি মাল বানাতে চাচ্ছেন, সেটা কেন মানুষ কিনবে, এরপর মালটা যে বানাবেন এটা ভালো হবে কিনা, আর এরপর আপনি সেল করবেন কত দ্রুত, কিভাবে, কি শক্তি অথবা কি মেধা কাটাবেন। এই 3টা কোশ্চেন উত্তর যখন কেউ পাবে, তখন ওই মামা চাচা খালা তো পরের কথা, ব্যাংকই আপনার পিছনে দৌড়াইতে থাকবে। বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মে কি দেওয়া হয় জানেন? কিচ্ছু দেওয়া হয় না, কোনো টাকা টাকা কিচ্ছু দেওয়া হয় না। বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মকে খালি বিজনেস পলিসি দেখানো হয়। যেমন দুবাই সরকারকে আপনি যদি দেখান যে আমি এই কাজ করলে বছরে এত $1 বিলিয়ন রেভিনিউ জেনারেট হবে, অর্থাৎ প্রফিট হবে, রাষ্ট্রের প্রফিট হবে, দুবাই সরকার কালকে নিজে প্লেনে এসে আপনার বাসা থেকে নিয়ে চলে যাবে। কিন্তু তার পলিসিটা দরকার, এবং ওই যে পলিসিটা বানাইছেন ওই পলিসিটা কয়েকশো কোটি টাকা দিয়ে আপনাকে কিনে নিয়ে যাবে, কারণ সে তার রাষ্ট্রকে ভালোবাসে। আমাদের দেশে এমন একটা পলিসি দাঁড় করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান যে এইটা করলে আমার রাষ্ট্রের সুনাম এবং ইনকাম দুইটাই বাড়বে।
আর সেটা যদি সেই পলিসিটা যেটাকে বলে প্রজেক্ট প্ল্যান, এই প্ল্যানটা যদি তার ব্রেনের মধ্যে যদি হিট করে, তা বাংলাদেশের সর্বোচ্চ শক্তি আপনাকে সহযোগিতা করার জন্য ব্যাংকগুলো 10টা কেন 50টা ব্যাংকও যদি বাংলাদেশে থাকে, আর প্রধানমন্ত্রী যদি বলে যে এর এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় ডিসিশন হয়ে গেল, ব্যাংক উল্টে আপনার আব্বা ডাকবে, বাপ ডাকবে। তাহলে সবকিছু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পলিসি অ্যান্ড প্রেজেন্টেশন, যে আপনি কি গেমটা খেললেন, এই গেমের আউটপুটটা কি, আর এই গেমে আপনি কিভাবে নিজেকে অ্যাক্টিভ থেকে এটাকে সাকসেসফুল করতে পারবেন, টিম ওয়ার্ক করে বলেন, নিজে বলেন, কিভাবে করতে পারবেন। সারা পৃথিবী টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইনভেস্ট করার জন্য, যেমন দুবাই কোম্পানি ইনভেস্টর কোম্পানি, সিঙ্গাপুর ইনভেস্টর কোম্পানি, তারপরে মালয়েশিয়া টিইউ ক্যাপিটাল, এরা সব ঘুরে বেড়াচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিলিয়নের নিচে এরা দিতে চাচ্ছে না যে তোমাকে 10 বিলিয়ন ডলার তুমি নাও। দুবাই কোম্পানি, তারপরে ইউক্রেনের যত বড় বড় ইনভেস্টর, কারণ সারা বিশ্বের যত মাফিয়ারা আছে এরা হচ্ছে ইটালি, ইউক্রেন হয়ে রাশিয়া পর্যন্ত, এই যে রাস্তাটা, এই রাস্তার বরাবর অথবা এই হাইওয়ে বরাবর এদের অবস্থান, চলাচল, এদের রাজত্ব সবকিছু এই বরাবর, ইটালি থেকে ইউক্রেন হয়ে একবারে রাশিয়া পর্যন্ত। সারা বিশ্বের যত টাকাওয়ালা খেলোয়াড় বর্তমানে তাদের আড্ডা দেওয়ার ঘাঁটি হচ্ছে মিডল ইস্ট, যার কারণে মিডল ইস্টে আপনার ইনভেস্টমেন্টের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। শুধুমাত্র আপনাকে সঠিক প্রজেক্ট প্ল্যানটা দেখাইতে হবে। যেমন বাংলাদেশে কেউ যদি কথার কথা আপনার দেখাইছে যে একটা স্যাটেলাইট পাঠালে দেশের এই এত বছরে এত ইনকাম হবে, পদ্মা সেতু বানাইলে এত বছরে এত ইনকাম হবে, কত ঝড় তুফান গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কি বানায় ফেলছে না, দেশে উপহার দিছে না, দেশ এখান থেকে বেনিফিটেড হচ্ছে না, রাষ্ট্রের মানুষ বেনিফিটেড হচ্ছে না, দেশ রেভিনিউ জেনারেট করতেছে না, সরকারি খাতে ইনকাম যাচ্ছে না, যাচ্ছে তো। কে কোথায় ছোটখাটো কি করাপশন করছে, কারণ সব কাজ তার শেখ হাসিনা নিজে করেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেন নাই। ওই বালিডালার থেকে শুরু করে রড বান্ধার থেকে শুরু করে সব কাজ ফাইলিং করা উনি করে নাই নিজের হাতে, লোক দিয়ে করাইছে। কথার কথা আমারে দিয়ে করাইছে, আমি হইলাম পাহাড়ি চোর, রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার আমি মনে করেন, অত একটা বড় ইঞ্জিনিয়ার, আমার উপর দায়িত্ব হয়েছে, আমি মনে করেন যে চুরি করে বাসায় ফেলাইছি। মধ্যখানে দোষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আওয়ামী লীগ সরকারের, অমুক তমুক হ্যান ত্যান। তো বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা আপনাদের বলছিলাম, যে আপনার এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টে থেকে রেভিনিউ জেনারেট হবে এবং অবশ্যই হবে, এবং নির্দিষ্ট সময়ের থেকে 10 দিন বেশি লাগলে সমস্যা নেই, কিন্তু আসতেই থাকবে। এই প্রজেক্ট আপনি বিশ্বের মধ্যে যাকে দিবেন, যেই ইনভেস্টর, ব্যাংক, ব্যক্তি, সরকার, যাকেই দিবেন সেটা গ্রহণ করবে, উল্টে আপনাকে মাথায় নিয়ে নাচবে। আপনারা বলেন যে ভাই ওই পকেটে 10,000 টাকা আছে, এটা দিয়ে ব্র্যান্ডের ব্যবসা শুরু করতে আসলাম, তো তখন আমি সুন্দর করে কথাবার্তা বলি যে আপনি আরও পরে আসেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, যখনই আসবেন করে দিব আপনার কাজ, আর একটু ক্যাপাসিটি হয়ে তারপরে আসেন। কিন্তু আমি আসলে এত কষ্ট করে আমার কাছে আসেন, আমি বলতে পারি না যে বাবা তোমার ব্রেন তো এখনো অনেক ছোট জায়গায় আছে, ব্রেনটা উন্নত হোক, টাকাটা গুরুত্বপূর্ণ না। ব্রেনটা যখন উন্নত হবে তখন তুমি আর এসে বলবা না বাবা যে ভাই আমার কাছে মাত্র 20,000 টাকা আছে, এটা দিয়ে ব্র্যান্ড চালু করতে চাই। হোয়াই? আপনি মার্কেট থেকে অনেকে আছে না, যে বড় বড় গার্মেন্টসগুলো কিভাবে টিকে থাকে, 1 কোটি পিসের অর্ডার পাইছে, ও কি টাকা নিয়ে বসে আছে মাল বানানোর জন্য? নো। 1 কোটি পিসের অর্ডার পাইছে, সাথে সাথে ব্যাংকে বলছে যে দেখো 1 কোটি টাকার আমার অর্ডার আসছে, তুমি আমার লোন দাও, আমি কাজ করে সাকসেসফুলি দিয়ে দিব। আমি যে সাকসেসফুলি দিতে পারবো, এই দেখো আমার প্রোফাইল, এই দেখো আমার ফ্যাক্টরি ভিডিও, এই দেখো আমার লোকজনের কোয়ালিটি, তুমি আমাকে দাও, মালটা তৈরি করে দিলে আমার কথার কথা 50 লাখ লাভ হবে, অথবা 5 কোটি লাভ হবে, তোমার 20 লাখ টাকা তোমার আসে সুদ আসলে তোমারে দিয়ে দিব তোমার টাকা, পেমেন্ট পেয়ে গেলে, আর আমারটা আমার থেকে গেল। আর এটাকে বলা হয় সিসি লোন, যে কাজের এগেনস্টে লোন নেওয়া। তো বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই, বেক্সিমকো থেকে শুরু করে, বসুন্ধরা থেকে শুরু করে, একদম ছোট গার্মেন্টস থেকে শুরু করে, যার ব্যাংক লোন নাই। কারণ কেউ কখনো পকেটের টাকা দিয়ে, আর বাপের টাকা দিয়ে, আর প্রবাসী ভাইয়ের টাকা দিয়ে কখনো ব্যবসা করে না। ব্যবসা করে, ব্যবসা যে হবে সে প্রমাণটা দেখায়, ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেয়, অর্থাৎ ব্যাংকও একটা ইনভেস্টর, ব্যাংকের কাছ থেকে ইনভেস্টমেন্ট লোন নেয়। এখন আপনারা অনেকে বলেন যে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান সাপোজ সে হেরে গেল, যেই হেরে গেছে পাওনাদার আছে, পাওনাদার থানা পুলিশ নিয়ে আসছে, তারপরে সাংবাদিক নিয়ে আসছে,
তখন আপনারা লাফায় ভাইরাল করেন যে সিটার বাটপার সারা দুনিয়াতে টাকা পয়সা নিয়ে মেরে দিয়ে খেয়ে ফেলছে। তো আপনার তো কেউ একজনে বলেন না যে ও চেষ্টা করছিল, পেরে ওঠে নাই, এবং চেষ্টা যে করছিল তার প্রমাণ আছে। তাহলে আপনার ভালোর জন্য দুধের মাছি, মানে সুখের দিনে দুধের মাছির অভাব নাই, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনার ঘরের মানুষই আপনার পেটে লাথি মারবে, কপালে লাথি মারবে, থুতু মারবে। তাহলে সবার আগে নিজের জন্য কাজ করতে হবে, ওই রক্ত পর্যন্ত। আপনি যদি বড় ভাই হন সংসারে, আপনি আপনার বউ বাপ মারে যেটুকু দিতে পারছেন ছোট ভাই আরো বেশি দেয়। দেখবেন ওই মা বাপ ছোট ভাইয়ের বাসায় যেয়ে থাকে, অথবা দুলো ভাই দিতে পারে বাপ মা বোনের বাসায় যেয়ে থাকে। আর ওই জায়গায় যে ডায়লগ দেয় যে ওই ছেলে বিয়ে দিছি বউ ভালো হয় নাই এই জন্য ওই মেয়ের কাছে থাকি বলে হাউমাউ করে একটু কান্নান একটু নাটক করলো, অথবা মেয়ের কাছে যে একটু কান্দে পড়লো যে বৌমা আমারে দেখে না, ফ্রি স্কুলে একটু একটা আপেল খাইতে চাইছিলাম তাই সে আপেলটা আমার কাছ থেকে নিয়ে আবার রেখে দিছে। অর্থাৎ এইসব উল্টোপাল্টা কথা কি কারণে? মেয়ের কাছে সিম্পাথি পেয়ে সেখানে একটু থাকার জায়গা করার। তা আপনি যখন একটু কম দিতে পারতেছেন, অথবা আপনার জীবনে যখন একটু অভাব আসছে, তখন জায়গায় বসে আপনার বাপ মা আপনার পোল্টি দিয়ে ফেলছে। তাহলে বাপ মার ভালোবাসা আবার কি জিনিস? এটা তো আমি অন্তত জুবায়েদ ভাই বুঝি না, আমি জুবায়েদ ভাই বুঝি না। বরঞ্চ উল্টে আরো আমার গায়ে দুর্নাম লাগবে কি, আমি যদি এরকম বড় ভাই হই আর আমার ছোট ভাই যদি কথার কথা ভালো বাপ মারে টানতে পারে অথবা আমার বোন টানতে পারে, তো আমার সাথে উল্টারও পাপি বান্ধা হবে আমার বউ, যে এমন মেয়ে বিয়ে করিছে। আর তাও যদি প্রেম করে বিয়ে করি তা তো খবর আরো আছে, যে এমন মেয়ে বিয়ে করিছে যে আমার ছেলের শেষ করে ফেলিছে। আপনার মাই আপনাকে এই গল্প দিবে, ছেলে আমারে দেখে না। মা একবারও বলবে না যে ছেলে ব্যবসা করতে যে যখন কোটি টাকা কামাই করেছে তখন চাওয়ার আগে দিছে, আর যখন এখন সে আর উল্টে 50 লাখ টাকা দে না, আল্লাহ তুমি আমার ছেলেটা এটা মাফ করে দাও, দরকার আমি ছেলের পাশে থাকি। ছোটবেলায় যেমন ছেলেটারে মাথায় হাত বুলায় বুলায় দোয়া করে করে তারে বড় করেছি, আজকে ছেলেটা বিপদে পড়েছে, ছেলের মাথায় হাত বুলায় একটু ছেলেটারে একটু দোয়া করে দিই যেন আমার ছেলেটা এই বিপদ থেকে মুক্ত হয়। একটা মাও করবে না বাংলাদেশে। এর নাম দুনিয়া, আর এটার নাম প্রফেশনাল জীবন, রিয়েল লাইফ। কোনো হুজুর ওই আপনার ওই যে আপনার কি করে এটারে, এই যে ওয়াজ করে, আমি আজকে যে কথাগুলো বললাম, কোনো হুজুর এই পর্যন্ত ওয়াজের মধ্যে বলার সাহস পাইছে, তবে সুযোগ পাইছে? হুজুরের দরকার আছে রাতের বেলায় টিকটক দেয়, দিনের বেলায় এসে মুনাজাত ধরে মায়ের পায়ের নিচে বেহেস্ত, বউকে ভালোবাসুন, নারীকে সম্মান করুন, এইসব লেকচার মারা, যাতে দ্রুত মহিলাদের কাছে জনপ্রিয়তা পায়। আর মহিলারা যখন জনপ্রিয়তা পাবে তখন বাসা বসে বসে ওই মোবাইলে বসে বসে এই জোরে জোরে সাউন্ড দিয়ে ওয়াজ শুনবে, আর জামাই চিন্তা করে আমার বউ কত ভালো। কিন্তু বউ তো শিয়া না, বউ তো আপনার ওই জামাই আসলে তখন খালি একটু ওয়াজ বাজায়, আর জামাই যখন অফিসে চলে যায় বউ যে কার ফ্ল্যাটে যায় এটা তো জানার ক্ষমতা ওই জামাইয়ের নাই। জানতে গেলে জুবায়েদ ভাইয়ের কাছে আসতে হবে, কারণ জুবায়েদ ভাই তাঁত ছেঁড়া জিনিস, ডাইরেক্ট কথাবার্তার জিনিস। তো দেখেন, আপনারা এই কথাগুলো বলা কিন্তু আপনার ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপ করার জন্য। কথাগুলো ইনভেস্টমেন্টের কথার সাথে যায় না, কিন্তু যায় যদি কিনা আপনার ব্রেনটাকে উন্মুক্ত করতে পারেন, তাহলে যায়। তো তাহলে আপনার বিপদে এই পৃথিবীতে কেউ আপনার নাই। এরপর আবার পরিবারের মধ্যে আপনার আরো একটা ডায়লগ আছে, তুমি তো নামাজ পড়ো না, নামাজ না পড়লে বরকত আসবে কোত্থেকে? আরে ভাই, বিল ক্লিন্টন নামাজ পড়ছে, আম্বানি নামাজ পড়ছে, জাপানিরা পৃথিবীর উন্নত জাতি, নামাজ পড়ে পড়ে উন্নত হয়েছে। জার্মানিরা উন্নত জাতি, নামাজ পড়ে পড়ে উন্নত হয়েছে। ইহুদিদের টাকার অভাব নাই, এরা কি নামাজ পড়ে পড়ে হয়েছে? আপনি ধর্ম টানেন কেন? ধর্ম একজন ব্যক্তির নিজস্ব চমৎকার একটা বিষয়, তার সৃষ্টিকর্তার সাথে তার ডিরেক্ট যোগাযোগ। আপনি এইসব ফতোয়া দেন কি কারণে? এইসব ফতোয়া দিবেন না, আর যার কাছে দেন অন্তত জুবায়েদ ভাইয়ের সামনে দিবেন না। যে যার ধর্ম অনুযায়ী কাজ করছে, কিন্তু বড় হচ্ছে, ধনী হচ্ছে, হয় চুরি ডাকাতির শিয়ানা ব্রেন আছে, অথবা পরিশ্রমের ব্রেন আছে, টেকনিক আছে, এইভাবে সে বড় হচ্ছে।
ধর্ম টানবেন না। ধর্ম যদি টানতে চান তাহলে ডাইরেক্ট প্রশ্ন যে সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া পারমিশন ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না, রাইট? তাহলে আমি গতকালকে রাতে কথাটা মাগি লাগাইতে গেছিলাম, এটা তো সৃষ্টিকর্তার পারমিশন ছাড়া তো আমি এত দূর যাইতে পারি নাই, তাহলে এটা অপরাধের কি করছি বলেন? এই জন্য ধর্মকে ধর্মের জায়গায় সুন্দরভাবে রাখবেন। অপ্রয়োজনীয় যুক্তি, অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে ধর্মের ব্যবসা করবেন না, ধর্মকে সহজ করবেন না, ইয়ারকি মারার জায়গা বানাবেন না। ধর্ম যে কত বড় জিনিস এই জিনিসটা যেদিন জানতে পারবেন সেদিন থেকে এরকম আর ছোট ছোট আলতু ফালতু ব্যাখ্যা দিবেন না আপনারা। তাহলে এই যে ইনভেস্টমেন্টের কথা বলতে যে একদম ব্যক্তিগত আপনার ঘর পর্যন্ত ঢুকে গেছি, আপনার মায়ের কোল পর্যন্ত ঢুকে গেছি, অনলি টু আন্ডারস্ট্যান্ড ইউ, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, আপনাকে কি করা উচিত, কি জানা উচিত। আপনারা এই যে এখন এই ভাইরালের পিছন বিভিন্ন ভাইরালের পিছনে ভাইরালের মতো জাগরণ মঞ্চের মতো খালি লাফাইতে থাকেন, কি বুঝে লাফান? বুঝেন কি বালটা বুঝেন? আপনাদের কিছুদিন আগে বোধহয় দেখছিলাম যে বাংলাদেশে এক নায়ক, কি যেন নাম, হিরো আলম, রাইট, হিরো আলম, বিশাল জনপ্রিয়, বিশাল ভাইরাল। লাস্টে বোধহয় হিরো আলম সাহেব ওই ডিবিতে একটা ইয়েও করলো যে তার নামে যেন কোনো পচা কথা বলা নয়, কোনো বাজে কথা বলা নয়। আমি যেটা বলতেছি তাকে ছোট করার জন্য না, রিয়েলিটির কথা বলতেছি। তারও যদি একটু বিন্দুমাত্র সেন্স থাকে সে বুঝতে পারবে, সে বিন্দুমাত্র এটা অপরাধ অথবা অন্যায় অথবা তাকে ছোট হেয় প্রতিপন্ন করার জন্য কথা সেটা সে মনে করবে না, বরং সে জীবনের যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমারই ভিডিও থেকে সে শিখতে পারবে। সবাই সব কাজ করতে যাইতে হয় না। আমাকে যদি নাচতে যাইতে বলেন, যতই কোর্স করান কেন, আমার জন্ম থেকে আমার শরীরের মধ্যে নাচের যে শৈল্পিক যে গুণগত মান সেটা আমার তৈরি হয় নাই। আমার দিয়ে আর যাই হোক ঋত্বিক রেশন বানাইতে পারবেন না, বরঞ্চ আমি নাচলে সেটারে মনে হবে মিরপুর চিড়িয়াখানার মধ্যে বান্দর বোধহয় মরে গেছে, এই জন্য জুবাইদ ভাই এই জায়গায় রাখছে। রিয়েলিটি, জন্মগতভাবে প্রতিটা মানুষের মধ্যে একটা গুণগত মান তৈরি হয়। তো আমাদের হিরো আলম সাহেব, মানুষ, পৃথিবীর সব মানুষ সুন্দর, সৃষ্টিকর্তা সব সৃষ্টি সুন্দর। সৃষ্টিকর্তা যদি একটা রাজধানীও বানায় সেটাও সুন্দর, একটা যদি পশুও বানায় সেটাও সুন্দর, সবই সুন্দর, যদি কিনা আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে সম্মান করতে জানি। তো হিরো আলম সাহেব জীবনের যে জায়গা থেকে উঠে আসছে, তার যে রুচিবোধ হওয়া কথা, তার যে গুণগত মান হওয়া কথা, সে অনুযায়ী সে অনেক বেশি। কিন্তু গুলশান বনানীর মতো জায়গাতে যেখানে অ্যাম্বাসেডার থাকবে, আমেরিকান অ্যাম্বাসেডার আছে, আমেরিকার প্রেসিডেন্টও যদি আসে ওই অ্যাম্বাসেডারের অ্যাম্বাসিতে আসবে, সেখানে যদি কোনো একটা বিপদে পড়ে সবার আগে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওইখানে এমপির কাছে যাবে। আর সেই এমপি হিসেবে আপনারা লক্ষ লক্ষ মানুষ যদি হিরো আলম সাহেবকে যদি ভোট দেওয়ার জন্য রাস্তায় যুদ্ধও করেন, এই লক্ষ মানুষের কমন সেন্স অথবা পার্সোনালিটি অথবা এই ভাইরাল শব্দের উপরে কনফিউশন কিন্তু ডেফিনেটলি তৈরি হবে। এবং এদের মধ্যে শিক্ষিত প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স অনেক কিছু কিন্তু আছে তার ভক্ত এবং ফ্যান। এবং ওই ছেলে মেয়েদের কোয়ালিটি নিয়ে তখন টেনশন আসবে, যারা কি লেখাপড়া শিখছে। আর্মিতে তো আইএসএসবিতে সবাই টিকে না, হাইট লাগে, তারপর বডির স্বাস্থ্য অতিরিক্ত মোটা হলে হয় না, দৌড়ঝাঁপের কোয়ালিটি লাগে, ভালো মেধা লাগে, সুন্দর উচ্চারণ ক্ষমতা লাগে, সুন্দর হাতের লেখা লাগে, ম্যাথামেটিক্সে ভালো হইতে হয়, ইংরেজিতে ভালো হইতে হয়, এরপর আবার দৌড়ানো, সাঁতরানো, কত কিছু জানার পরে তারপরে ক্যাডেটে চান্স পাওয়া যায়। অর্থাৎ ক্যাডেটের মধ্যে থেকে যে ছেলেটাকে মেজর বানানো হবে, লেফটেন্যান্ট কর্নেল বানানো হবে, জেনারেল বানানো হবে, একটা কোয়ালিটি বানানো হবে, এই যে সন্তানটা, এই সন্তানটা ওই কোয়ালিটিটাকে মিট করার মতো যোগ্য। আপনি চাইলেই তো হিরো আলম সাহেবকে আপনি জেনারেল বানাইতে পারেন না। আমাকে পারেন? আমি কি একটা জেনারেলের একটা পায়ের পশমের সৌন্দর্য, কোয়ালিটি, যোগ্যতা আমার আছে? একটা মেজরের একটা পায়ের পশমের যোগ্যতা আমার মুখে আছে? আছে? নাই। যার কারণে আমি সেখানে যাই নাই অথবা আল্লাহ আমাকে সেখানে নেয় নাই। এটার জন্য তো রাস্তায় যুদ্ধ করা যাবে না, এটার জন্য তো ভাইরাল করে লাফালাফি করা যাবে না।
তো এইখানে যদি আমার জন্মদাতা মাও এসে ওই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়ায় থাকে আমার ছেলেকে বাংলাদেশের জেনারেল বানান, তো আমার মাকে তো পাগল ছাড়া আর কিছু বলা যাবে না, কারণ আই এম নট কোয়ালিফাইড ফর দ্যাট পোস্ট। তো আপনারা সমাজে অসংখ্য দুর্নীতিবাজ, সিটার, বাটপার, কথা বলা, শব্দ বেচা, কথা বেচা, কত মানুষে কত কিছু বানায় ফেলতেছেন, খালি বাংলাদেশে প্রধানমন্ত্রী বানাইতে বাকি রাখছেন। তাহলে কনফিউশন আপনাদের কোয়ালিটির উপরে, ইউ ডোন্ট হ্যাভ কোয়ালিটি। এবং আপনারা শিক্ষায় শিক্ষিত না হয়ে সার্টিফিকেটধারী অপশিক্ষিত, যে শিক্ষার মধ্যে রুচি এবং বিবেক বোধ নাই। এবং এগুলো যখন সারা বিশ্বের মানুষ দেখতেছে, তখন বাংলাদেশের প্রেস্টিজটাকে আপনারা একটা ফানে পরিণত করে ফেলতেছেন। মানে বাংলাদেশকে আপনাদের যদি কথা বলতে বলা হয় ইউটিউবে, অনলাইনে, অথবা একটা মাইক দিয়ে গণজাগরণ মঞ্চে, নীতি বলেন, বুদ্ধি বলেন, কত কিছু, মানে দেশ উদ্ধার করার মতো খালি ডায়লগ দিতে থাকবেন। কিন্তু আপনাদের এই কার্যকলাপের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে ইউ গাইজ আর নট কোয়ালিফাইড। এ কারণে দেখবেন যারা ভাইরালের বানানোর জন্য পিছন পিছন দৌড়ায়, অথবা ভাইরাল হওয়ার জন্য অনলাইনে কামাইয়ের একটা ধান্দা ধরে, যে মার্কেটে কে আলোচনার বিষয়ে তার ছবি কপি পেস্ট করে, তার ভিডিও কপি পেস্ট করে ভাইরাল মারো, আমার কিছু কামাই হোক, তারাই কিছু কামাই করতেছেন। ইউটিউব, ফেসবুক, এইসব জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে সামান্য কিছু ভিউটিউ দিয়ে কিছু কামাই করতেছেন। বাট আপনারা তাকায় দেখেন, এর বাইরে এই পৃথিবীতে সৃষ্টি করার মতো কোনো কিছু নাই। কালকে যদি ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়, ইউটিউব বন্ধ হয়ে যায়, আর এই মানুষ যদি মরে যায়, অথবা কেসে যদি এইসব কাজকাম বন্ধ করে দিয়ে ঘরে চলে যায়, আপনি কি করে খাবেন? আপনার যোগ্যতা কি? ইউ আর জাস্ট এ জিরো। তাহলে আপনার কোনো ফিউচার নাই। আপনার ফিউচার হচ্ছে মানুষের চরিত্র বেঁচে খাওয়া। আর এই চরিত্র অথবা মানুষের রূপ বেঁচে খাওয়া মানুষ এত বেশি, যার কারণে দেখবেন এই ঢাকা ইউনিভার্সিটি থেকেও, পাশ্চাত্যের আলিগড়, সেখান থেকেও আপনার কি করতেছে, এত কষ্ট করে দেশের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যে সেকে বের করে নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সেইখান থেকেও সাংবাদিকতায় পাশ করে লাস্টে ওই কয়েকটা ওই দুধ পাশা বের করা বেশ্যা কোয়ালিটি কয়েকটা নায়িকার ভিডিও নিয়ে নিয়ে খালি অনলাইন জগতে তামা তামা করে বানাচ্ছে, যাদের কোনো কোয়ালিটি নেই। আমি 1 লাখ টাকার ছাড়া শুই না, এই ভিডিও বানায় ভাইরাল করে পেপার পত্রিকা গরম বানায় ফেলতেছে, আর এর নাম হচ্ছে সাংবাদিক। তাও আবার ইয়ে করে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, বিশাল জ্ঞানী। যদি ওই সাংবাদিকরে খানকির পোলাপ কয়েক দুটা গালাগালি দিতে পারেন, তখন দেখবেন ও আপনার বলবে যে তোকে আমি দেখে ছাড়বো। ওই দেখে ছাড়বো এটা বলতে পারে, আর কিছু বলতে পারে না। তাহলে এই যে কথাগুলো যে আমি যে আপনাদের বলতেছি, এগুলো কিন্তু আপনার ম্যাচুরিটি তৈরি করে দিচ্ছি, যে বি এ রিয়েল হিউম্যান। আগে একজন ব্যক্তিত্ববান, রুচিবান এবং কর্মদক্ষ একজন মানুষ হন। নিজের দিকে তাকায় দেখেন যে আপনি পৃথিবীতে কি দেওয়ার যোগ্য, আপনি রাষ্ট্রকে কি দেওয়ার যোগ্য। স্বপ্ন বেচার যোগ্য? স্বপ্ন দিয়ে পৃথিবীর উন্নতি হয় না, রাষ্ট্রের উন্নতি হয় না। ওই স্বপ্ন যদি থাকতো, খালি স্বপ্ন দিয়ে গত 50 বছর মানুষ ওই পদ্মা নদীর মধ্যে ডুবে ডুবে মরছে। স্বপ্ন দিয়ে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পদ্মা ব্রিজটা বানায় দিছে, এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে। তো স্বপ্ন বেচে কোনোদিন কিছু হয় না, কাজ করতে হয়, কাজ করার যোগ্যতা অর্জন করতে হয়। তো এই যে জিনিসগুলো আপনারা যখন জানতেছেন, বুঝতেছেন, তাহলে এবার কি টাকা ম্যানেজ করা আপনার জন্য কোনো কঠিন কাজ? আপনি যখন ব্যবসা করতেই নামছেন, আর এটাকে আমি আপনাদের বলছি, বাংলাদেশের আর্মিরা সব থেকে কেন পাওয়ারফুল এবং তারা ব্যক্তি জীবনে কেন তারা সব থেকে বেশি সাকসেসফুল, ডিসিপ্লিনড, এবং প্রতিদিন তাদের গ্রাজুয়াল উন্নতি হচ্ছে। আজকে 2 দিন উন্নতি হলো, কালকে আবার অবনতি হলো, এটা না। দিন যত যাচ্ছে তাদের অভিজ্ঞতা থেকে শুরু করে সবকিছু তাদের উন্নতি হচ্ছে, পরিবারের উন্নতি হচ্ছে, সব হচ্ছে। বিকজ ফার্স্ট অফ অল দে আর ডিসিপ্লিনড। আর নাম্বার 2, তাদের জীবনটা হচ্ছে ডু অর ডাই। 1 বন্দুক 1 গুলি 1 শত্রু। তুমি যদি শত্রুকে মারতে পারো তুমি বেঁচে থাকবা, আর যদি মিস করো তাহলে শত্রু তোমাকে গুলি মারবে, তুমি মরে যাবা। তা লাইফ ইজ এ ডু অর ডাই। তাহলে জীবনে আমি চিন্তা করছি এই ব্যবসাটা আমি করব, এবং এই ব্যবসাটা করার মতোই করবো, এবং এখান থেকে টাকা এবং সাকসেস এবং সম্মান 3টাই অর্জন করে তারপরে ঘরে যাব। এবং এই কাজটা করতে যে কথার কথা আমি চিন্তা করছি একটা কাপড়ের ব্র্যান্ডের ব্যবসা শুরু করব।
এর মধ্যে এক বন্ধু অথবা বড় ভাই এসে বলে যে আরে তুই কাপড়ে কি ব্যবসা করিস, 1 লাখ টাকা ইনকাম, এসে আমি 1 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করি, করবি? আয় সোনা চোরাচালানের ব্যবসা করি, মাদকের ব্যবসা করি। আপনি শেষ। আপনাকে একটা ডিসিশন নিতে হবে, সেখানে দক্ষতা অর্জন করতে হবে এবং সেটা নিয়ে পড়ে থাকতে হবে। আপনার পাশের ঘোড়াগুলো দৌড়ায় আরো উপরে উঠে যাবে। আপনি 1 লাখে কামাই করছেন, আর একজন 1 লাখে 10 লাখ কামাই করে আপনার পাশ দিয়ে উপরে উঠে যে আপনার কোন দিয়ে ঘা দিচ্ছে, ঠেলা দিচ্ছে, দেখ তুই বেটা ফকির, আমি দেখ কত বড় বুদ্ধিমান, কত বড় ব্যবসা করছি। ঠিকই অর্ধেক পথে যে দেখবেন ও মুখ থুবড়ে পড়ে ওর জানটাই বেড়ে গেছে, কিন্তু আপনি কিন্তু আবার হেঁটে চলতেছেন। তাহলে যেটুকুন পাচ্ছেন সেটুকুনের সুক্রিয়া অর্জন করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং পৃথিবীর সবচেয়ে সুখের বিষয়। তাহলে আপনাকে সুক্রিয়া থাকতে হবে। এরপর ফান্ড কিভাবে ম্যানেজ করা যায়, কারণ আমি কথার কথা 50,000 টাকা দিয়ে মাল বানাতে গেলে আমার একটা মাল বানাতে খরচ পড়ছে 400 টাকা। তো আমার কয় টাকা লাভ হবে বেচে? হয়তো ওই মালটাই মার্কেটে সব জায়গায় 500 টাকায় চলতেছে, তাহলে আমার যে লাভটা হবে এটা গায়ে লাগবে না। কিন্তু আমি 2 মাসের জন্য যদি 2 লাখ টাকা ম্যানেজ করে মালটা বানাই, তাহলে এখন আমার বানানোর দাম পড়ছে 360 টাকা অথবা কিছু 300 টাকা, 100 টাকা ডিফারেন্স বেড়ে গেল। এই 100 টাকা প্লাস এই আগের লাভ, টোটাল এই লাভটা যদি এবার আমি গেইন করতে পারি, মানে এবার আমার লাভ হচ্ছে 200 টাকা, কারণ মার্কেটে সবাই 500 টাকায় বেচতেছে, আমার লাভ হচ্ছে 200 টাকা। এবার তো আমার মাল বানানোর খরচও কমছে, আবার ইনকামটা স্ট্যান্ডার্ড আসতেছে। আবার যখন মার্কেটে সামঞ্জস্যপূর্ণ প্রাইস আমি দিচ্ছি, আমার মালও দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, বরঞ্চ মার্কেটে যে মাল আছে তার থেকে আমার মালটার কোয়ালিটি অথবা সৌন্দর্যটা বেটার, কম্পারেটিভলি বেটার। তাহলে কিন্তু যেটা অসম্ভব ছিল, হিউজ স্ট্রাগল ছিল এবং মুখ থুবড়ে পড়ে যেতাম, আমার এই 30,000 অথবা 50,000 টাকাটাই জলে যেত, সেটা কিন্তু এখন সাকসেসের রূপ নিয়ে নিল শুধুমাত্র ইনভেস্টমেন্ট অথবা বাজেটের কারণে। তাহলে এই বাজেটটা ম্যানেজ করতে গেলে আমাকে কোন লেভেলে সঠিকভাবে ব্রেন খাটাইতে হবে এবং মার্কেট থেকে ফান্ডটা কালেক্ট করতে হবে, এটা বোঝা শেষ। আপনারা যারা স্টুডেন্ট তারা অন্তত খারাপটা যেমন বুঝেন, ভালোটাও তো বুঝেন। আর আমি তো আপনাদের সাথে এমন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছি না, কেমিস্ট্রি ভাষা না, বায়োলজির ভাষা না, যে ভাষাগুলো অথবা মেডিকেলের কোনো ওষুধের নাম না যে উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। যেমন আমি এখন এই বয়সে ওই নাপা বাদ দিয়ে আর গ্যাস্ট্রিকের সেকলে ওষুধ বাদ দিয়ে আর কোনো ওষুধ যদি হয় ওই ছবি তুলে নিয়ে যাওয়া লাগে, কারণ এত কঠিন কঠিন নাম, দেন এই দাঁতটা সব ফাঁকা হয়ে গেছে। তা আমি তো ডাক্তার দেখলেই সবার আগে আমি পলায় চলে যাই, যে শালা তো আমার তো অনেক বেশি জ্ঞানী, ও কি কি ডায়লগ টাইলগ কবে না, কি কি ওষুধের নাম কবে না, ও শুনতে আমি নিজে উচ্চারণ করতে পারবো, এটা পেস্টিজের বিষয়। আমার কথা হলো যে আমি তো এরকম কোনো কঠিন ভাষা আপনাদের সাথে কথা বলতেছি না। একটা গ্রামের দিন মজুর যে সেও বুঝতে পারবে সেই ভাষায় কথা বলতেছি। আবার এমন কোনো ভাষায় কথা বলতেছি না যে সংবাদ পাঠ করার মতো, যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংবাদ পাঠ করলাম, আদর্শের কথা নীতির কথা সব বললাম, সংবাদ পাঠ শেষ, এবারে কাপড় খুলে তারপরে শুয়ে আছি রাস্তাঘাটে মন্ত্রীর সাথে, তেমন না। তাই না হলে তো অন্তত সারা বাংলাদেশে এত রয়্যাল ফ্যামিলি, এত হাই কোয়ালিটির মেয়ে আছে, একটা মন্ত্রী তো অন্তত একটা সংবাদ পাঠিকারে বিয়ে করতে পারে না যদি তাদের এরকম পায়জামা খোলার অভ্যাসই না থাকে। আমি তো এইসব ভাষা আপনাদের সাথে কথা বলতেছি না, খুব ডিরেক্ট সহজ ভাষায় কথা বলতেছি, ভেরি সিম্পল ভাষায় কথা বলতেছি। তাহলে আমার বিশ্বাস এই ভিডিও থেকে একদম রিয়েল এবং জিস্ট যে জিনিসটা, সেই জিনিসটা আপনারা শিখতে পারছেন যে ফান্ড ম্যানেজ করা কত সহজ। ফান্ডের পিছনে আপনি ঘুরবেন না, জীবনের 2টা জিনিসের পিছনে কোনোদিন ঘুরবেন না, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে সুখ। যত বেশি সুখের পিছনে ঘুরবেন সুখ তত দূরে যাবে, আর যত বেশি অর্থের পিছনে যাবেন অর্থ তত দূরে চলে যাবে, অভাব মোটে যাইতেই থাকবে না। এই জন্য কখনো অর্থের পিছনে আর সুখের পিছনে দৌড়াইতে হয় না। এমন কিছু কাজ করবেন যেটার কারণে অর্থ আপনার পিছনে দৌড়াবে। যেমন 9-10-এ যখন পড়ি, 8-9-10-এ যখন পড়ি, তখন সুন্দর সুন্দর মেয়ের পিছনে ঘুরে বেড়াইতাম, কোনো মতে প্রেমের আর্জি মোটে করতেই পারি না। এরপরে চিন্তা করলাম শালা আমার রেজাল্ট যদি ভালো হয় আর ভালো ভার্সিটিতে যদি চান্স পাই অথবা ভালো সাবজেক্টে যদি পড়ি, তাতে একটা ফিউচার হবে, মেয়ে তো তখন আমার পিছনে ঘুরবে, আমার আর ঘুরা লাগবে না। এবার এই নেশা টেশা সব থামায় ফেলে নিজের দিকে মন দিলাম। এরপরে দেখি যে চট্টগ্রামের এমনিতে আমার বাড়ির পাশে যে কয়জন আছে তাকেও ম্যানেজ করতে পারতাম না, হাত পাও ধরে যে একটু আই লাভ ইউর উত্তর দাও। আর এরপরে দেখি চট্টগ্রামের প্লেনের টিকিটে কেটে এসে উড়ে পড়ছে যে জায়গায় ফিউচার আছে,
কথা বুঝতে পারছেন? তা আগে হচ্ছে আপনার নিজের যোগ্যতা বাড়াইতে হবে, এরপরে সুখ আর টাকা দুটোই আসতে থাকবে। কিন্তু জীবনে কোনোদিন সুখ আর টাকা এই দুটার পিছনে কোনোদিন ঘুরবেন না, কখনো ঘুরবেন না। আর এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্টুপিড অথবা বোকা মানুষের কাজ, মানসিকভাবে ইমোশনাল হয়ে এই কাজগুলো করে। আর যখন বিপদে পড়ে তখন খালি হাওলাত করতে থাকে, হাত পাততে থাকে। এই মানুষগুলো জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। যত বেশি বিপদে পড়তে থাকবেন তত বেশি ব্রেনরে শার্প করবেন যে আমি এখন 1 লাখ টাকার বিপদে পড়তেছি, এমন একটা খেলা খেলবো যাতে 5 লাখ এসে আমার কাছে দাঁড়ায় থাকে। নেবো কি নেবো না সেটা আমার দেখার বিষয়। আর এইটুকুন যেদিন খেলতে পারবেন সেদিন আপনি ব্যবসায়ী হবেন। খানস গ্লোবাল জোবায়েদ ভাইয়ের কাছ থেকে 2টা ভালো টি শার্ট বানায় নিলে আপনি কোটিপতি হবেন, এই ঘোড়ার ডিমের চিন্তা আপনার ব্রেনেতে তখন বেড়ে যাবে। কারণ এবার আপনার ব্রেনে ব্যবসা জন্ম নেয়, আপনার ব্রেন এমন হয়ে গেছে, ব্যবসায়ী ব্রেন হয়ে গেছে। আর ব্যবসায়ী ব্রেন যেদিন হবে সেদিন আপনার ওই ভালো হাই কোয়ালিটির এ গ্রেডের 220 জিএসএম এর টি শার্ট লাগবে না, আপনি তখন কন্ডম দিলে সেটা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন। বাংলা কথা বলে দিলাম, বাংলাদেশে যতগুলো কন্ডম ম্যানুফ্যাকচারার আছে আর মেয়েদের প্যাড এনে এনে বিক্রি করে পিরিয়ডের, বাড়ির মালিকের কাছে অথবা কোম্পানির মালিকের বাড়ির কাছে যে দেখেন গুলশানে অথবা ধানমন্ডিতে তার বাড়ি কোন লাক্সারি রাজপ্রাসাদের মতো বাড়ি। আর আপনারা এরকম যারা সৌন্দর্য বিক্রি করেন, ওই দোকানে শোপিস রেখে রেখে সুন্দর সুন্দর শোপিস রেখে বিক্রি করবেন, মানুষের পছন্দ হবে, আবার সুন্দর জিনিস কম দামে দিবেন। এই ফকিনির বাচ্চা দোকানদার গো বাড়ি যেয়ে দেন যে ভাত খাওয়ার চাল নাই। তাহলে টাকা এবং সুখের মালিক তখনই হবেন যখন আপনার ব্রেনের মধ্যে ফান্ড কিভাবে রোলিং করতে, আর ফান্ড কেন আমার কাছে এসে দাঁড়ায় থাকবে, এইটুকুন সেন্স খালি জন্ম নেয়। আর এইটুকুন সেন্স যার মধ্যে জন্ম নেয় ওর এমবিএ করা লাগে না, ওর বিবিএ করা লাগে না, ওর আইবিএ করা লাগে না। আর যার এটা জন্ম নেয় না সে ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ করে, প্রাইভেট ইউনিভার্সিটির রিসিপশনিস্ট, নর্দার্ন ইউনিভার্সিটিতে যে দেখবেন রিসিপশনে যে কটা বসে আছে সবই এমবিএ করা, পারলে ডক্টরেটও করা লাগে, পিএইচডিও করা লাগে। রিসিপশনে বসে বসে খালি একটু ফোনটা রিসিভ করবে, কাস্টমার সার্ভিস। তো এমবিএ আইবিএ কি কাস্টমার সার্ভিস মারাইতে তারপরে করছেন? এন্টারপ্রেনারশিপের উপর এমবিএ করছেন এই কাস্টমার সার্ভিস মারাইতে? ইয়ারকি মারার জায়গা পান না? তাহলে কি লেখাপড়াটা শিখলেন? আর এই বাপের যে টাকা ধ্বংস করলেন, পারলে আরো শ্বশুর বাড়িতে যেও যে বাবা লেখাপড়া করতেছি অনেক গরিব ঘরে, তাহলে শ্বশুর একটু হেল্প করুক, মানে মিষ্টি কথার খয়রাতি হইলেন, মানুষ হইতে পারলেন না, আর ব্যবসায়ী হইতে পারলেন না। তো ব্যবসায়ী কখনো পণ্যে হয় না, ব্যবসায়ী হয় ব্রেনে। আর এই ব্রেনটা হচ্ছে পলিসির ব্রেন। আর যার পলিসির ব্রেন আছে তার কোনোদিন টাকার অভাব হয় না। আপনারা হয়তোবা আমাদের রাষ্ট্রীয়ভাবে যাকে অপরাধী সাব্যস্ত করে অথবা অপরাধী হিসেবে খুঁজতেছে, যেমন এই যে দুবাইতে কোন এক ছেলে যেন আছে ওই স্বর্ণের ব্যবসা ট্যাবসা করে, দেশের মধ্যে বোধহয় তার নামে কি একটা মার্ডার কেস না কি যেন, যে ভিতরে দেখছিলাম ডিবি হারুন সাহেব উনি এটা ইয়ে করতেছিল, বলছিল যে তাকে যেভাবে হোক দেশে আনা হবে কি যেন, এরকম বেশ আগে দেখছিলাম। তা আমি তো পরবর্তীতে ওই ছেলের বোধহয় 2-4টে ভিডিও দেখছিলাম, তা আমি দেখলাম সুপার ইন্টেলেকচুয়াল ছেলে। অর্থাৎ সে যে ব্যবসায়ী হতে চায়, গরিব ঘরে জন্ম নিয়েছে, টাকার অভাব ফিল করছে এবং চিন্তা করছে যে আমার মা যে পরিমাণ টাকার জন্য কষ্ট করছে আমি হব কোটিপতি, আমার মা বাপরে রাখবো রাজরানীর মতো। এরপরে সে যুদ্ধ করতেছে। তাহলে যুদ্ধ করতে গেলে কি করতে হবে? ব্রেন চালাইতে হবে। আর এই ব্রেন চালাইতে গেলে কখন কোনভাবে, যেমন একটা ফুটবল প্লেয়ার মাঠে কখন জোরে দৌড়াইতে হবে, কখন ডজ দিতে হবে, কখন আস্তে দৌড়াইতে হবে, কখন আবার বল পিছনে আনতে হবে, আবার কখন বল নিয়ে দ্রুত লাথি মারতে হবে গোলটা দেওয়ার জন্য। হি ইজ ওয়ার্কিং ফর হিজ গোল, আই স্যালুট হিম। পার্সোনালি সে যদি কোনো অপরাধ করে তাকে আমি ঘৃণা করি, অথবা রাষ্ট্র ঘৃণা করে, অথবা তার শাস্তি হয় রাষ্ট্র দিবে না সৃষ্টিকর্তা দিবে, সেটা তার বিষয়। বাট তার যে ব্রেনটা আছে, এই ব্রেনটারে আমি চুমু খাই, এই ব্রেনটারে আমি স্যালুট জানাই। বস অফ এভরিথিং, যে সে জিরো থেকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলছে পৃথিবী ধ্বংস করার আগে পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্টামি হবে কোথায়? আরাবিয়ান কান্ট্রিতে। অর্থাৎ সারা পৃথিবীর সম্পদ ওখানে দৌড়াবে। আর সেই সম্পদের জায়গায় যে সে ভিআইপিদের নিয়ে সম্পদের মধ্যে শুয়ে আছে, তাহলে হি ইজ দ্য বিজনেসম্যান। বিজনেসের ডেফিনেশন বই যদি লিখতে চাই তাহলে তার জীবনী দিয়ে আমার বিজনেসের বই লেখা উচিত।
কি যেন ছেলেটা অথবা বাইটার নাম, আমি দেখলাম। আর কিছু কিছু আর এরপরে আবার বোধহয় একটা ভিডিও দেখলাম কোন বাদাম মাল লিখছে ওই সিটার ওই বাটপার ওই অমুক, কিন্তু যে ভিডিওটা বানাচ্ছে সিটার বাটপার ও সিয়ারা দিয়ে তো বোঝা যাচ্ছে ওটা ফকিন্নি, ওটা ফকিন্নি। তুমি এত নীতির কথা বলছো, তুমি আছো ফকিন্নি, আর ও তো খেলো, আর ও খেলা খেলে ওর লাইফে ওর গোল দিয়ে ফেলছে। তাহলে আমি যদি ব্যবসায়ী হোক আর ব্যবসায়ী হই, আর ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীকে স্যালুট জানাতে চাই, সে ব্যক্তিগতভাবে অপরাধী হোক, নামাজ রোজা না করা পাবলিক হোক আর যাই হোক, ব্যবসায়ীর যে থিম সেই থিম অনুযায়ী আমি তাকে স্যালুট জানাই। আপনারা বুঝতে পারছেন যে ব্যবসার থিমটা কি? আর এই থিম যখন বুঝতে পারবেন, ফান্ড বাতাসে আসবে, কাজ বাতাসে হবে, মানে আপনাকে কখনো অনেক কিছু টেনশন করতে হবে না, শুধু ব্রেন দিয়ে খেলা। যেমন যোদ্ধারা যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধ কিভাবে হবে আর জেতবো কেমনে সেইটা কিন্তু নির্ধারণ করছে যারা বুদ্ধিজীবী ছিল মুক্তিযুদ্ধের সময়, তারাই এটাকে তৈরি করছে যে বাংলাদেশ কেমনে স্বাধীন হবে। কারে দিয়ে কোথায় যুদ্ধ করাইতে হবে, কারে দিয়ে কি করতে হবে, সেগুলো তারাই খেলছে। তারা রাজনীতিবিদরা বলছে, রাজনীতিবিদ সেটা অর্ডার দিছে, মানুষ ঝাঁপায় পড়ছে। কিন্তু একটা রাষ্ট্রের স্বাধীনতা আসে তার বুদ্ধিজীবী দিয়ে, একটা রাষ্ট্র উন্নতি করে, তারপরে উপনিবেশ স্থাপন করে, অন্য রাষ্ট্র থেকে সম্পদ আহরণ করে নিয়ে আসে অনলি তার কূটনৈতিক অথবা বুদ্ধিজীবী টিম দিয়ে। তো একটা রাষ্ট্রের উন্নতি ডিপেন্ড করে হচ্ছে তার বুদ্ধিজীবীদের উপরে, ওই রাজা অথবা প্রধানমন্ত্রীর বুদ্ধির পরে না। অনেকে চিন্তা করে ওরে বাপরে বাপ, প্রধানমন্ত্রী যে কি বিশাল জ্ঞানী। আরে প্রধানমন্ত্রী চালাচ্ছেই তো বুদ্ধিজীবীরা, কারণ বুদ্ধিজীবীদের চাকরি সেইটা, দায়িত্বই সেইটা যে প্রধানমন্ত্রীর এমন কিছু দেওয়া অথবা রাষ্ট্রপতির এমন কিছু দেওয়া যেটা দিয়ে রাষ্ট্রের উন্নতি হবে। তো এইগুলো বোঝার মতো আপনাকে ক্যাপাসিটি থাকতে হবে। তারপরে যে দেখবেন এই যে আলতু ফালতু কমেন্টস করেন, অমুকরে ভাইরাল করেন, অমুকরে নিয়ে মন্তব্য করেন চার দোকানে বসে, অথবা এখন তো ফেসবুক তো চার দোকানের থেকে আরো সস্তা জায়গা হয়েছে। এইগুলো আপনারা তখন আপনাদের রুচিতেই আসবে না এরকম কিছু করতে, যে এটা করলে তো আমার উল্টে মানুষ স্টুপিড মনে করবে, তা আমি অযথা সাইজে বুঝে স্টুপিড কেন হব? কিছু না করি তাও একটা ব্যক্তিত্ব নিয়ে আসি, কিন্তু এরকম একটা ভিডিও আর একজন একটা ভিডিও ভাইরাল করে 2 টাকা কামাই ধান্দা করতেছে, আমি হবো ফালতু। অনেক টিভি নিউজ দেখবেন সারা দুনিয়ায় খালি কোন স্যামডি কি করিছে আর কে কোথায় অপরাধ করিছে। অনলাইন বেস যত টিভি চ্যানেল আছে, অনলাইন বেস যত এইসব নিউজ মিডিয়া আছে, সাংবাদিক আছে অনলাইন বেসড, এদের কাজই হচ্ছে খালি নেগেটিভ, টাকা মেরে খাওয়া, তারপরে কোন সেমরি কোন জায়গায় কাপড় খুলিছে, কে কোন জায়গায় খারাপ কথা কইছে, কোন ইজরা একসাথে 5 জনের সাথে রিলেশন করতে পারে, এইসবের ভিডিও বানায় চ্যানেলের নাম টিভি, অমুক নিউজ, আর এইসব ভিডিও বানায় ওই নিউজ চ্যানেলের থেকে কামাই করতেছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা দেখার সাথে সাথে 2টা গালাগালি দেই, কোন কুত্তার বাচ্চা এই চ্যানেল বানাইছে। তা আপনি কি পাইলেন? টাকা পাইলেন, আর সাথে কুত্তার বাচ্চা ডাল একটা পাইলেন। কোন জারোজের বাচ্চা এই চ্যানেলটা বানাইছে, নাম দিছে টিভি চ্যানেল, ইজরাগো ভিডিও ছাড়তেছে। আপনার লাভটা কি হলো? এটা টাকাই দুনিয়ার সব। এইগুলো হচ্ছে আপনাদের এই নিউজ চ্যানেল এইসবের পলিসির ভুল, এবং ব্যক্তি জীবনটাও আপনাদের এরকম নিউজ চ্যানেলের মতো। এগুলো আপনাদের জীবনের ভুল, এগুলো করবেন না। মনটাকে সুন্দর করবেন, একটা সুন্দর টার্গেট নিবেন, যেমন একটা কাজ করব। রাষ্ট্র কেন বিশ্বের কোনো বর্ডার আমাকে ক্রাইম হিসেবে অথবা আমার পণ্যকে ক্রাইম হিসেবে কাউন্ট করতে পারবে না, কারণ আমি সত্য, সুন্দর এবং মানুষের কল্যাণে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এরপর এটা কোনো কপি না, এটা কোনো ইলিগাল কিছু না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি, আমার সৃজনশীলতা দিয়ে আমি এই কাজগুলো তৈরি করছি। হতে পারে ছোট সামান্য কিছু, বাট যখন মানুষ জানতে পারবে এটা আমার নিজস্ব কিছু, এটার মধ্যে রুচিশীল আছে, এটার দাম কমফোর্টেবল, অর্থাৎ কোকা কোলার মতো, পেপসির মতো, ইয়ে দিল মাঙ্গে মোর মানে কেমন কি, যে এইটা হাতের কাছে অ্যাভেলেবল, মানে এটা খেলে কোনো ক্ষতি হয় না, সাইড ইফেক্ট নাই, এটা খেলে স্বস্তি লাগে, শান্তি লাগে, এটা খেলে দ্রুত হজম হয়, এটা কম দামে পাওয়া যায়, আবার হাতের কাছে পাওয়া যায়, অ্যাভেলেবেল। তো এতগুলো গুণ যার আছে, তাহলে এই জিনিসটা তো মানুষের মন চাবেই। তাহলে এটা স্লোগান হয়ে যাক কি, ইয়ে দিল মাঙ্গে মোর। তাহলে আমি এমন একটা প্রোডাক্ট বানাবো, ওই প্রোডাক্টটা ইয়ে দিল মাঙ্গে মোর, মানুষের চাইতেই হবে। যার কারণে দেখেন
এত ব্যাটো দেন, রাজনৈতিক ব্যাটো, ধর্মীয় ব্যাটো, কত কিছু। এরপরে কোকা কোলারে বন্ধ করতে পারবেন না, পেপসিরে বন্ধ করতে পারবেন না। হয়তো বা বাংলাদেশের কোনো কোম্পানি বেশি ভালো মাল বিক্রি করার জন্য ওইসব ধর্মীয় ফতোয়া মতোয়া দিয়ে অনেক কাহিনী করবে, কিন্তু বন্ধ কিন্তু করতে পারবেন না। দেশিটা চললে চলবে, বিদেশিটাও চললে চলবে, কারণ এই প্রোডাক্টটার মধ্যে এমন কিছু দেওয়া হয়েছে যেটা মানুষের মন বলে ইয়ে দিল মাঙ্গে মোর। তাহলে আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের মধ্যেই এই ফিলটা আসে কিনা ইয়ে দিল মাঙ্গে মোর। আর ইয়ে দিল মাঙ্গে মোর যখন একটা, অর্থাৎ ইয়ে দিল মাঙ্গে মোর হিন্দি যারা বুঝে না, যেমন আমি ইদানিং বাচ্চারা কার্টুন দেয় ওর কাছ থেকে কিছু কিছু শিখছি, আর আপনার ভাবি যখন গালাগালি দেয় তখন কিছু একটু শিখছি। নর্মালি আমি হিন্দি টিন্দি বুঝি না, একটু কম বুঝি, শুনতে পারি কিন্তু বলতে পারি না। তা অনেকে যারা হিন্দি বুঝেন না, হ্যাঁ, তারা আপনার ইয়ে দিল মাঙ্গে মোর মানে এ মন চায় আরো বেশি, এটা বাংলা অর্থ হচ্ছে মন চায় আরো বেশি। তা ইয়ে দিল মাঙ্গে মোর এ মন চায় আরো বেশি, সেই জিনিসটা কি আইটেম? এটা কি আপনার ভালো চাইল, ভালো মানের সরিষার তেল, কাপড়, কেটস? এবং এই জিনিসটা মানুষ ইয়ে দিল মাঙ্গে মোরের মধ্যে আরেকটা বিষয় আছে, যে আপনি 3 বেলা গরুর মাংস বিরিয়ানি খেলে 3 বেলায় আপনাকে কোক খাইতে মন যাবে। সকালবেলায় খেয়ে যখন মজাটা পাবেন দ্রুত হজম হয়ে যাবে, দুপুরবেলায় আপনার বিরিয়ানি খাবেন পেট ভরে, কাচ্চি বিরিয়ানি, তখন আপনার কোক কেনার জন্য দোকানে যাইতে হবে, অথবা স্প্রাইট কেনার জন্য দোকানে যাইতে হবে। আবার রাতের বেলায় ভরপুর খাইছেন, এত খাইছেন যে পেট ফেটে যাচ্ছে, তাহলে কি হয়েছে? ওই ইনো দেয় ঝটপট আরাম, এখন ইনো নাই, তাহলে একটা কোক কিনে নিয়ে আসো। তাহলে সকালে দুপুরে রাতে 3 বেলা খাইলেন, 3 বেলায় প্রোডাক্টটার প্রয়োজন আছে, মানে উপজীব্য আছে। তাহলে আপনাকে এমন একটা প্রোডাক্ট বানাইতে হবে যে প্রোডাক্টটার উপজীব্য আছে। যেমন বাটার 2 ফিতার স্যান্ডেল, চকলেট কালার আর কালো কালার। সে 50 বছর আগের থেকে দেখতেছি যে আমার বাপেও পর্যন্ত ঈদের সময় নামাজ পড়তে গেছে, ঈদের আগের দিন ওই স্যান্ডেলটা কিনতে পারে। এখন আমার বয়স 42 বছর, এখনো আমি আপনার ওই ঈদের আগে, এবারও কি হয়েছে, ঈদের আগে জামা টামা কিছু না জুটুক, বউয়ের কাছ থেকে অন্তত জুতো একটা জুটছে 2 ফিটার। সারা বছরের কষ্টে ক্লাসের একটা সম্মানী যে 2 ফিটার একটা জুতো জুটছে, জুতো, বুঝতে পারছেন? কিন্তু জুতোটা কিন্তু ঠিকই জুটছে, এবং সেটা 2 ফিটারই জুতা, ব্ল্যাক কালারের। এই চাইলে আপনারা দেখাইতে পারবে, এখন আমার এই দরজার সামনে আছে, কোরবানিতে বউতে গিফট করছে জুতা। তো এইটা হচ্ছে বিষয়, যে এমন একটা প্রোডাক্ট যেটা কিনতে আমার কাছে আপনার আসতে হবে। যেমন আমি একটা নাপিতের দোকান দিছি, আপনার পিছনে আমার দৌড়াইতে হবে না, বরঞ্চ উল্টে আপনি দৌড়ে এসে আমার বলবেন যে ভাই এখনো সিরিয়াল ফাঁকা হয় না, ভাই একটু বাড়ায় দিবনি, আমার একটু সিরিয়াল আগে ঢুকাই দেন না। তাহলে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব যে প্রোডাক্ট ছাড়া চলবেই না। এখন আপনারা অনেকে কাপড়ে ব্যবসা করবেন, তাহলে দামি দামি জামদানি শাড়ি দিয়ে যদি ব্যবসা শুরু করি, তাহলে বড় লোকরা আমার কাছ থেকে নিবে, তাহলে বড় লোকের বাবিগোর সাথে একটা রিলেশনও একটা মজা মজা ব্যাপার হবে, আবার টাকাও কামাবো ভরপুর। ব্যবসা করতে পারবেন না, কারণ আপনার শুরুতে আপনার ইথিক্স নাই। ব্যবসার মধ্যে আপনি সময় নষ্টের নষ্টামিটা গুরুত্বপূর্ণ না, সময় নষ্টের আপনি ঘটনা খেলে ফেলছেন, তাহলেও আপনার এই ব্যবসাটা হবে না। যত বড় লোকই যত টাকা দিয়ে আপনার কাছ থেকে শাড়ি কিনুক, এটা আপনার ব্যবসা হবে না। তারপরে সেকেন্ড থিং হচ্ছে আপনার এই অ্যানালাইসিসটা নাই যে আমি যে প্রোডাক্টটা বানাইছি এটা সহজলভ্য কিনা, দামে সস্তা অথবা কম্পারেটিভলি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিনা, আর এইটা পরে রেগুলার এটা পরা যায় কিনা, প্রতিদিনে ব্যবহার করা যায় কিনা। কারণ প্রতিদিন ব্যবহার করলে এটা দ্রুত শেষ হবে, আবার এটা দ্রুত প্রয়োজন হবে। যেমন কোক আপনি খেয়ে ফেললেন, 6 ঘন্টা ভালো আছেন, 6 ঘন্টা পরে আবার যখন পেট ভরে ভাত খাচ্ছেন তখন আবার আপনার দরকার হচ্ছে। পেট ভরে মশলা জাতীয় খাবারের রান্না যখন খাচ্ছেন তখন আবার দরকার হচ্ছে। তা আপনার কাছে একটা দামি একটা কোট বিক্রি করলাম, এটা তো শীতকালে সর্বোচ্চ 2-4টা পার্টিতে পরে যাবেন, এরপরে এই কোট আর আপনি সারা বছরও কিনবেন না, অথবা 3 বছরও কিনবেন না। তাহলে আমি যে কোটের একটা দোকান, কোট প্যান্টের একটা ভিআইপি একটা দোকান দিচ্ছি, আমার দোকান কি চলবে? চলবে না। ওই 2-1টা মাল বেশি দামে বিক্রি করতে পারা, 2-1টা ভিআইপির কাছে মাল বিক্রি করতে পারা, এটাকে ব্যবসা বলে না। ব্যবসা হচ্ছে নন স্টপ মাল আনতে থাকবো বানায়, নন স্টপ মাল দিতে থাকবো। আর দিতে পারবো না বলে কাস্টমার এসে আমার চড়াইতে যাবে, গালাগাল দেবে, হারামজাদা বলবে, এরপরে মাল দিয়ে পারতিস না বলে আমার বলবে যে হারামজাদা মাল দিতে পারিস না সিটার, এইটা বলবে। তখন বুঝতে পারবো যে না, ইয়েস, আমি যে মার্কেটিং পলিসি করছি যে এই প্রোডাক্ট মানুষ নেবেই, তাহলে এটা আমার মার্কেটিং পলিসি সাকসেসফুল। তাহলে যে আমারে গালাগাল দিছে, তাহলে মন থেকে তার একটা থ্যাংক ইউ জানাই।
তাকে মন থেকে একটা থ্যাংক ইউ জানাই যে আমি যে প্রোডাক্ট পলিসিটা করছি তার আচরণের কারণে এটা প্রমাণিত হয়ে গেল যে ইয়েস মাই ব্রেন ইজ পারফেক্ট। কিন্তু আপনারা সেটা করবেন না, আপনারা কেটা গালাগালি দিচ্ছে, উল্টে লাফায় পড়ে বাপ মা তুলে গালাগালি দিয়ে দুধের চর মেরে লাস্টে জেলের মধ্যে অ্যাটেম্প টু মার্ডার কেসের মামলায় থাকবেন। কিন্তু আপনারা ওইটা হজম করে মনে মনে একটা হাসি দিয়ে বলতে পারবেন না, সৃষ্টিকর্তা থ্যাংক ইউ ভেরি মাচ, এই লোকটার মাধ্যমে তুমি আমাকে প্রমাণ করে দিলা যে আমার মার্কেটিং পলিসি ওয়াজ পারফেক্ট। এই যে নেগেটিভকে পজিটিভলি কনভার্ট করবেন এই ব্রেনই তো আপনাদের নাই, এই সহন ক্ষমতাই তো আপনাদের নাই। তো ব্যবসায় টিকে থাকবেন কেমনে বলেন আমাকে? এত সহজ ব্যবসা? একটা ভালো মাল বানালে খালি টাকা আসতে থাকবে, মানে রাখার জায়গায় পাবো না, ব্যাংককে বডি ম্যাসেজ করাইতে যাবো। এই মিয়া টাকা কি এত মাগনা গাছে ধরে? যখন টাকা থাকবে না তখন বুঝবেন চারানা পয়সা কি জিনিস। তাহলে যাই হোক ভাই ব্রাদার, আপনাদের সবাইরে অনেক কথা বলে দিলাম, রিয়েল লাইফ কথা বলে দিলাম, যেখান থেকে বুঝতে পারবেন যে টাকা কিভাবে ভূতে যোগায়, টাকা কেমনে আপনার পিছনে দৌড়াইতে থাকবে, সবগুলো পলিসি আপনাদের দিয়ে দিলাম। খালি ব্রেন চালাইতে হবে। আর এই টাকাটা নিয়ে অবৈধ কোনো যদি কখনো এরকম সহযোগিতা পান, যার কাছ থেকে পাবেন চিন্তা করবেন সৃষ্টিকর্তা তার মাধ্যমে তাকে একটা ফেরেশতা বানায়, তার মাধ্যমে আপনাকে সহযোগিতা করতে আসছে। তার সাথে বেইমানি করবেন না, তাকে ঠকাবেন না, তার সাথে ব্রেন চালাবেন না। আর এই টাকাটা পাওয়ার পরে এমন কোনো কাজ করবেন না যেটা মানুষ অথবা পশু পাখি অথবা সৃষ্টিকুলের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আপনার সম্মান, আপনার পরিবারের সম্মান এবং আপনার ভরণ পোষণের জন্য সবকিছুর জন্য সেটা ক্ষতিকর এবং হারাম। এটা করবেন না। অনেকে টাকা হাতে পেলে মানি ম্যানেজমেন্টটা খুব খারাপ, টাকা পেলে আর মনে করেন যে দিক বিদিক জ্ঞান হারা হয়ে যায়। সবার আগে 5 লাখ টাকা পাইলে সবার আগে গার্লফ্রেন্ডের জন্য 2000 টাকা ড্রেস একটা কিনে নিয়ে যান, আর সন্ধ্যার সময় পার্টি দেন বন্ধু বান্ধবরে নিয়ে, আয় আজকে পার্টির খরচ আমি দেবো, একটু মাল কিনে নিয়ে আয়। মাল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতে থাকবেন, কুত্তাও চাটবে না আপনারে। কারণ আপনি সৃষ্টিকর্তা যেটা আপনাকে স্বর্গীয়ভাবে সহযোগিতা করে যে আপনার জীবনটা তৈরি করার যে একটা প্ল্যাটফর্ম দিল, আপনি সেইটার উপরে অপবিত্র করে ফেললেন, সেটার উপর থুতু মারলেন। তা সৃষ্টিকর্তার মুখে যদি থুতু মারেন, তার দেওয়া গিফটের উপরে যদি থুতু মারেন, তা আপনার মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ নাই। আর আপনার উন্নতি হবে সেখানে আপনার বাপ মা ডোলে পীরের তাবিজ বানায় গলায় ঝুলায় রাখলে কোনো লাভ হবে না, ঠেক খাবে না। কারণ আপনি সৃষ্টিকর্তার গিফটের অসম্মান করছেন, সৃষ্টিকর্তার সাথে নেমোখারামি করছেন। আপনাকে দিয়ে পৃথিবীতে কোনোদিন কোনো বরকত হবে না, আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। তাহলে এগুলো করবেন না। ভাই হিসেবে হাত জোর করে বলেন, আপনার পায়ের কাছে যে মাথা নিচু করে হলো, বড় ভাই হয়ে হলো, আমি মাথা নিচু করে আপনাকে বলতেছি যে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করবেন না, নেমোখারামি করবেন না। বহুত বড় 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 অফিসার আছেন, পাঞ্জাবি পায়জামা পরে অফিস করেন, দাড়ি টুপি আছে, কপালে কালো দাগ ফেলা দিচ্ছেন, পারচেস প্রকিউরমেন্টে চাকরি করেন অথবা সেলসে চাকরি করেন, বেতন পান 25,000 আর কমিশন খান 2 লাখ মাসে। সকালবেলায় নামাজ পড়ে সরি বলেন, দুপুরে নামাজ পড়ে সরি বলেন, সন্ধ্যার সময় নামাজ পড়ে সরি বলেন। নূরের মতো চেহারা, কারণ টাকার তো অভাব নাই, ফলের পরে থাকেন, চেহারা হয়ে গেছে নূরের মতো। সবাই চিন্তা করে যে শালা দেখ 5 ওয়াক্ত নামাজ পড়লে বেহেশতি চেহারা চলে আসে, কিন্তু আপনি তো বাংলা একটা সিটারের বাচ্চা। কারণ সকালবেলা নামাজ পড়ার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আমার জীবনে কোনোদিন পাপ করব না। আবার 12টার সময় কমিশনের কথাবার্তা ঠিক করলেন, এরপরে দুপুরবেলায় জোহরের নামাজ পড়ে আবার করলেন যে অন্যায় করবো না, আবার বিকেল 4টার মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে, টাকা ঢুকতেছে না কেন যেন ফোন দিয়ে অফিসের বাইরে যে ফোন দিয়ে বলেন ভাইয়া 4টা বেজে যাচ্ছে, পেমেন্টটা কমিশনটা তো এখনো ঢুকে নাই। আবার সন্ধ্যার সময় আসরের নামাজ পড়তেছেন, সাথে 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ। এরপর আবার ঘুমাতে যাওয়ার সময় তাহাজ্জুদ নামাজ। তো সকালে একবার সৃষ্টিকর্তার সাথে বেইমানি করলেন, দুপুরে একবার, বিকেলে একবার, সন্ধ্যা একবার, রাতে একবার, এবং প্রতিদিন বছরের পর বছর করে যাচ্ছেন। সমাজ দেখতেছে আপনি ভালো মানুষ, বাট আপনি তো বাংলা জানোয়ার, নামাজ পড়া জানোয়ার। ডায়লগটা আমি ছেড়ে দিলাম যে সৃষ্টিকর্তার সাথে 5 ওয়াক্ত বেইমানি করা ধর্মের বেশে নামাজি জানোয়ার আপনি। ডোন্ট ডু ইট।
একবার যদি সৃষ্টিকর্তারে বলেন যে আমাকে তুমি মাফ করে দাও, এরপর তো জানা মতে কোনো অপরাধ করেন না। পোশাক লাগবে না, পোশাক ছাড়াও নামাজ পড়া যায়, অজু ওই পানি ছাড়াও অজুও করা যায়। সৃষ্টিকর্তা সব রাস্তা করে দিছে, মানুষ অনাগে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চান অথবা যারা ইনভেস্টও করতে চান, যে আমি তো ইনভেস্ট ক্যাপাসিটি আছে বাট আমি নিজে প্রোডাক্ট তৈরি করে নিজে বিক্রি করে কিছু করবে এটা পারছি না, তো জুবাইর ভাই আপনাদের এখানে ইনভেস্ট করে আমার কিছু একটা প্রফিটের একটা অংশ আমরা পাবো কিনা, তো সেগুলো সবকিছু সঠিক সুন্দর ব্যবস্থা, লিখিত ডকুমেন্ট, ব্যাংক সিকিউরিটি সবকিছু আমাদের কোম্পানিতে আছে। আপনাদের যাদের ইন্টারেস্ট আছে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা নিজস্ব প্রোডাক্ট বানায় ব্যবসা করতে চান তারাও পারবেন, যারা মাস্টার কপির অর্ডার দিতে চান তারাও পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের কোম্পানি কাজ করার জন্য তো আমাদের কোম্পানি লায়াবিলিটি আপনাদের উপরে, তো আমরা আমাদের মন থেকে ভালো প্রোডাক্ট তৈরি করে দেবো, এইটুকুনি শুধু গ্যারান্টি দিতে পারি। সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করার গ্যারান্টি দিতে পারি। দ্যাটস ইট। এর থেকে সহজ এবং সুন্দর এবং বাস্তবসম্মত কথা আর আমার মনে হয় যে আমার তরফ থেকে দেওয়ার মতো আর কিছু নাই। এরপরে আমি শূন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।